শিল্পপ্রাঙ্গণ অনুষ্ঠানে আজ শুনবেন বোলপুরে প্রকৃতি ভবন সম্পর্কে বিশিষ্ট ভাস্কর সুব্রত বসুর সঙ্গে আলাপচারিতা। তার সঙ্গে কথা বলেছেন আশিস গিরি। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করা। সমগ্র ইউরোপে শিল্পের ক্ষেত্রে নানা আন্দোলন যখন মানব সভ্যতাকে নাড়িয়ে দিয়েছিল, আমরা যদি শুরু করি ইমপ্রেশনিজম, মডার্নিজম, তারও আগে ড্যাডাইজম, কিউবিজম ইত্যাদি শিল্প আন্দোলনের ধারা যখন বিশ্বকে পরিবর্তিত পরিস্থিতিতে মানব সভ্যতাকে অন্যভাবে চিন্তা করানো শেখাচ্ছে, তখন গত শতাব্দীর 70-এর দশকের পরে ইতালিয়ান চিত্রকর সালভাদর দালি তার মেটামরফোসিস চিত্রায়নের মধ্য দিয়ে আধুনিকতার মৃত্যু ঘোষণা করলেন। তিনি বললেন, আধুনিকতার বদলে শুরু হবে উত্তর আধুনিকতা। এই উত্তর আধুনিকতার শুরু থেকেই শিল্প নানানভাবে আরও আন্দোলিত হলো। তারপরে আমরা দেখেছি যখন গত শতাব্দীর 90-এর দশকে সারা পৃথিবীতে বিশ্বায়ন শুরু হলো, তখন জার্মানিতে একটা শিল্প আন্দোলন হয়েছিল। সেই শিল্প আন্দোলনের নাম দেওয়া হলো আর্ট অফ ইনস্টলেশন। আমরা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এই শিল্পের আন্দোলনের ছোঁয়া অবশ্যই পেয়েছি। ভারতবর্ষের নানান শিল্পী এই প্রতিস্থাপন শিল্পকে বা উত্তরাধুনিক শিল্পকে নানানভাবে আমাদের সামনে উপস্থাপিত করেছেন। কিন্তু শান্তিনিকেতনে প্রকৃতি ভবনে যে প্রতিস্থাপন শিল্প নতুন মাত্রা যোগ করেছে প্রকৃতির অঙ্গনে, তার স্রষ্টা বিশিষ্ট ভাস্কর। তার ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন সরকারি আমলা। ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিমূর্ত সমস্ত শিল্পের উপাদানকে কুড়িয়ে নিয়ে এসে সোনাঝুরির পাশেই প্রকৃতির অঙ্গনে মূর্ততা দিয়েছেন, প্রকৃতির সঙ্গে একাত্ম করিয়েছেন শ্রী সুব্রত বসু। শিল্পপ্রাঙ্গণ অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো আমাদের অত্যন্ত প্রিয় ভাস্কর শিল্পী সুব্রত বসু। আপনাকে আকাশবাণী মৈত্রীর তরফ থেকে নমস্কার এবং অভিনন্দন জানাই। আমি খুবই আনন্দিত যে মৈত্রী চ্যানেলে আমার এই আলোচনাটা হচ্ছে। আমার খুলনা জেলা, আমার বাংলাদেশে যেখানে আমি জন্মেছিলাম হরিডালি গ্রামে, সেখানকার কোনো মানুষ হয়তো সুইচ অন করবেন, আমার যে দৃষ্টি সেটা আমার মনে হয় ট্রেস করা মুশকিল। প্রকৃতির সঙ্গে আমার যে একাত্মতা আছে তো বোঝা যায় না, পরে এসে মনে হলো সেটা বিশেষ হয়তো একটা কানেকশন আছে, শুধু প্রকৃতির না, মানুষের সঙ্গে। আমি প্রথমেই সেটা পড়তে চাই, যেটা ধরা পড়েছে আমার সেই ঘটনাটা। আমার স্ত্রী তখন কমিশনার অফ কাস্টমস কলকাতায়, সুনিপা বাসু, একটা ইন্ডিয়ান ডেলিগেশনে ও ছিল। আমি স্পাউস হয়ে গেছিলাম। কমিশনার কাস্টমস ঢাকা, তিনি নিজে এলেন ওকে রিসিভ করতে। সবই যেন পরিচিত এক মুহূর্তে, আত্মহারা হয়ে গেলাম। একই সঙ্গে আরেকটি নাম সুনিপা বসু। তাঁর কাছ থেকে আমরা শুনব এই যে প্রকৃতি ভবন, এই প্রকৃতি ভবনের কিভাবে এখানে পরিচর্যা করা হয় সব কিছু নিয়ে। নমস্কার। চলতি কথা বলা যেতে পারে সফটওয়্যার হচ্ছে সুব্রত বসু, শিল্পকর্ম। হার্ডওয়্যারটি আমি যতটা পারি যোগান দিয়েছি। কিছুটা কেন্দ্রীয় সরকার, কিছুটা রাজ্য সরকারের অনুদানে আমরা ধীরে ধীরে এই জমি এবং প্রকৃতি ভবনের যে গ্যালারিগুলি, তাতে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে গঠন করে নিয়েছি। পুরো জিনিসটাই কি বলবো, এভলিউশন বা বিবর্তন। ধীরে 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 আমাদের নিজেদের অজান্তেই কিভাবে গড়ে উঠেছে 4টি এখন গ্যালারি। এখানে শিল্পকর্ম সবই প্রকৃতি এবং প্রকৃতিরই খোদাই করা। এখানে মানুষের হাতের কারুকাজ নেই, শুধু দৃষ্টিতে সৃষ্টি বলা যেতে পারে, সেই ধরনের শিল্প এখানে রয়েছে। কিন্তু তার সঙ্গে তারই কিছুটা প্রেজারভেশনের জন্য, কিছুটা কালচারের যে গুণাবলী সেগুলিকে আরও ফুটিয়ে তোলার জন্য ব্রোঞ্জে তার প্রতিমূর্তি বানানো হয়েছে এবং সেগুলি আছে ব্রোঞ্জ গ্যালারিতে। সুব্রত পুরোটাই নিজের অবজারভেশন বলুন,
তাছাড়া তার শিল্পী বন্ধুরা, তাদের সঙ্গে তার ওঠা বসা, এবং পরে এখানকার ললিতকলা একাডেমির সেখানে যাওয়া, বিদেশে যখন ছিলেন তখন বিরাট বিরাট সব শিল্পীদের স্কাল্পচারের দর্শন পাওয়া। জিওগমেট্রি, হেনরি মুর, রদা, এদের সমস্ত স্কাল্পচার আমি বারবার দেখেছি। সেগুলো আত্মীকরণ করে আমার এমনভাবে ফিউশন হয়েছে ভারতবর্ষের শিল্পের ইতিহাস, ভাস্কর্যের ইতিহাস আর মডার্ন যে ট্রেন, দুটো ফিউশন হয়ে ধরা পড়েছে আমার এই ভাস্কর্যের ভাষায়। তার সঙ্গে আছেন রামকিঙ্কর এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের কাটুম কুটুম। এই সব মিলিয়েই এইখানকার প্রকৃতি ভাস্কর্য, যেটা একটা নতুন নামকরণ, আমরা এটাকে নতুন জনার অফ স্কাল্পচার বলছি, সেটারই নেচার স্কাল্পচার তার উদ্ভব হয়েছে। আমি যে প্রসঙ্গে আসছিলাম সেটা হচ্ছে আপনার দর্শন, ফিলোসফি, সেটা মায়া। আপনি বিমূর্ততার মধ্যে মূর্ততার যে ভাষা দিয়েছেন প্রাকৃতিক উপাদানে, এই যে মায়া দর্শন, এই দর্শন সম্পর্কে যদি আমাদের একটু বলেন। দর্শনটা এখানে দর্শনে হয়ে উঠেছে। অনেকেই ওখানে তাৎক্ষণিক অনুভূতি লিখে যান বিজিটার বইয়ের পাতায় ফর দ্য লাস্ট 15 ইয়ার্স ধরে। আমরা বলি স্ক্রিবল থট, যেটা আঁকিবুকি কথায়। আবার অনেকেই প্রকাশ করেন রবীন্দ্রনাথের গানে কি অপূর্ব, যেমন লিখেছেন হিয়ার মাঝে লুকিয়েছিলে। তারপর আরেকটা হচ্ছে প্রাণ ভরিয়ে, কি প্রার্থনা রবীন্দ্রনাথ, কি চেয়েছেন, দাও মরে আরও প্রেম, আরও চেতনা। সুতরাং মায়া দৃষ্টি যদি না হয়, মায়া ভরা দৃষ্টি না হয়, তাহলে কোনো শিল্পী হতে পারে না। তার কারণ আলটিমেটলি আমি অনন্ত কারণের সঙ্গে লিঙ্ক করেছি এই সৌন্দর্যের সাধনার ভিতর দিয়ে, রবীন্দ্রনাথের সৌন্দর্য সাধনার পথে। অনন্ত কারণ, সেই আদি শক্তি, তাকে আমরা যাই বলি। কেউ বলবেন ব্রহ্ম, কেউ বলবেন আল্লাহ, কেউ বলবেন ভগবান, কেউ বলবেন গড, কেউ বলবেন বিশ্ব শক্তি, বিজ্ঞান বলবেন বিশ্ব শক্তি। কিন্তু তার স্বরূপ সত্য তো আমরা বিজ্ঞানের সঙ্গে স্পিরিচুয়ালিটি মিল করার চেষ্টা করি। তার যে স্বরূপ, প্রেম স্বরূপ, প্রাণ স্বরূপ, আনন্দ স্বরূপ, মঙ্গল স্বরূপ, প্রকাশ স্বরূপ, সারা প্রকৃতির মাঝে তারই প্রকাশ, সেই স্বরূপের। আর আমরা এভলিউশনের ভিতর দিয়ে আজ মানুষের পর্যায়ে পৌঁছেছি, চেতনের কোনো বিকাশে সেই ঈশ্বরের বা আল্লাহর ইচ্ছা মানুষের মৃত্যু দিয়ে প্রকাশ পাক, তার সেই পূর্ণ স্বরূপ, সেই পূর্ণ স্বরূপের প্রকাশ আমরা দেখেছি অনেক মানুষের ভিতরে। তারা মানুষ, আমি বিশ্বাস করি যে শিল্প, সাহিত্য, সঙ্গীতের ভিতর দিয়ে আমরা এই চেতনের ক্রমবিকাশ, যে মনুষ্যত্বের আদর্শ পূর্ণ প্রকাশ করতে পারবো আমাদের নিজের জীবনেই। আমি মায়ের যদি টান থাকে, আমি বলতে চাই, আমার দুটো কবিতা এখানে লেখা আছে গ্যালারি ওয়ানে। মায়ের যে বিস্তার, আমি বলবেই আমার মায়া। মৃণাল দা বলেছিলেন, মৃণাল দা আমাদের ছিলেন, আমি বেসি কলেজের 2 বছর, উনি বললেন আই ওয়ান্টেড টু চেঞ্জ টাইম, টাইম ইজ অলসো চেঞ্জিং। আমিও চেঞ্জিং এবং ভিজিটার কমেন্টস দিয়ে আমি এত সমৃদ্ধ হই। একদিন দুপুরে লাল মাটির পথ ধরে যাচ্ছি আমি শান্তিনিকেতনে প্রকৃতি ভবনের দিকে, ভেসে এলো ঘুঘুর ডাক কোন সুদূর থেকে, কে ডাকে আমার এই সেই সুরধ্বনিতে, আয় ফিরে আয় আমার কাছে। হঠাৎ পড়লো চোখে দূর থেকে আসছে এক গরুর গাড়ি, এলো ভেসে গরুর ঘণ্টা টুনটুন ধ্বনি। তবে কি চলবে আমার আনাগোনা এই দুই সুরধ্বনির জগতে, অখণ্ড প্রকৃতির সৃষ্টি স্পন্দনে সুর তরঙ্গে, সেই তরঙ্গের রাগিনীর মায়ের বিস্তারে, প্রাণ থেকে প্রাণে, প্রাণে প্রাণে মহাপ্রাণের মাঝে, এই চলার মাঝে মানব গর্বে এক অখণ্ড প্রেমের গতির জগৎ। এই দুই ধ্বনির রসায়নে, তার চিত্তের ভাটিতে, তার হৃদয়মুখী বুদ্ধিতে গরুর গাড়ি চলে গেল আমার পাশ কাটিয়ে। ঘণ্টা টুনটুন ধ্বনি যায়নি হারিয়ে, সে মিশে গেল গভীর নিস্তব্ধতায় সেই গুগু পাখির ডাকে, সেই সুদূর দেশে আমার হৃদয়ের বাইরে বিশ্ব লোকে এক বন্ধনহীন মায়ের বন্ধনের বিস্তারে। প্রকৃতি মায়ের কোল থেকে ঘরের মায়ের কোলে এক অজানা শব্দহীন সুর ছন্দে। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন এই ঘর মিথ্যা নয়, এই প্রকৃতি মিথ্যা নয়, এই জগৎ মিথ্যা নয়। আমার আর একটা কবিতা, আমার গ্রামে যখন গেলাম, এখানে ধরা আছে কাব্যে। আমি মনে করি বাংলার হৃদয়ে ধরা পড়েছে বিশ্ব হৃদয়। হরিডালি আমার ফেলে আসা গ্রাম, হরিডালি আমার মা স্বর্ণরথা, হরিডালি আমার ফেলে আসা শৈশব। জীবনের শেষ বেলাতে গেছি ফিরে আমার গ্রামে শৈশবের খোঁজে, আমার মায়ের স্পর্শ পেতে। বাস্তুভূমির আজ
নাই কোনো চিহ্ন, নাই আজ মায়ের তুলসী তলা। কলা গাছের পাতাগুলো দিল বুলিয়ে, সত্যি সত্যি শৈশবের দরবেশ কাকার ছামর তলা। সহসা পড়লো আমার চোখে দবির কাকার সেই মুদির দোকান। শৈশবে এসেছি মায়ের কত ফর্দ নিয়ে, গেছি ফিরে থলি ভর্তি করে ফর্দ ধরে। পকেটে পেয়েছি দবির কাকার দেওয়া কদমা বাতাসা, আরও কত কি। জীবনের শেষে সেই ভাবের তৃপ্তির আশায় আবার এসেছি ফিরে আমার শৈশবের গ্রামে। আছে গ্রামে সেই দবির কাকা, আছে আমার শৈশবের মুদির দোকান। দেখা হলো দুজনের, হলো কোলাকুলি, বিরহ বেদনার স্মৃতি পড়ল ফেটে চোখের জলে। চার চোখ ভরা সেই জলধারা যেন এক ফসলা বৃষ্টি খর বৈশাখে এই পৃথিবীর বুকে। এলাম ফিরে আবার আমার গ্রাম ছেড়ে, এলাম এবার হৃদয় ভরে ফাউ নিয়ে। সেই এক ফসলা বৃষ্টিটুকু জীবনের লেনদেনের বাইরে থেকে আমার ফেলে আসা মায়ের গ্রাম থেকে। এখন বাংলাদেশে অনেকে আছেন, এখানে যারা গাইড সার্ভিসে আছেন তারা জানেন আমার দুর্বলতা। যেই বাংলাদেশ শুনবে সঙ্গে সঙ্গে আমার কাছে আসে, তাদের সঙ্গে একটা চা খাওয়া হবে। কিন্তু খুলনা জেলার কেউ হলে আমার 2 কাপ চা, কারণ আমি 2 কাপ দিলে তারা বেশি টাইম দেবেন। অপূর্ব জমে যায়। অনেক বড় বড় শিল্পীরা এসছেন এবং আসেন আমার সঙ্গে, অনেকে শুনছেন এই আলোচনা, তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আমি মৈত্রী চ্যানেলকে ধন্যবাদ দিতে চাই। এই 2 বাংলার হৃদয়ের সঙ্গে হৃদয় যোগ, শুধু প্যারোকেল নয়, অনেকে ভাবে আমরা প্যারোকেল, তা নয়। আমাদের বিশ্ব হৃদয়ের যে প্রকাশ পায় আমাদের ভাষায়, আমাদের প্রকৃতির মাঝে, আমাদের ভাষায়, আমাদের চিত্তবৃত্তিতে। আমি খুব সুনিপা বসু, আপনাদের প্রকৃতি অঙ্গনে ঢুকতে গিয়ে যে স্কাল্পচারটি করা হয়েছে সেটির নাম দেওয়া হয়েছে মৈত্রী। এটা কি এই 2 বাংলার মিলনের যে আকুলতা, 2 বাংলার মিলনের যে মোহময়তা, সেইটাকে মনে রেখে? পার্টিকুলার এই মূর্তিটি প্রথমে আমরা ও যেটা কুড়িয়েছিল সেটা ছিল একটা খেজুর গাছের আগাছা। সেটা ছিল ট্রাইবাল ডান্সের মতন। ট্রাইবাল ডান্স এমনই একটি ডান্স, মানে আদিমকালের মানুষ তখন থেকেই একটা একসঙ্গে হয়ে সবাই মিলে সেলিব্রেট করা, সবাই উৎসব পালন করা, নিজেদের মধ্যে ছন্দে আনন্দে নাচ করা। এইটা আমরা ভেবেছিলাম একটা মৈত্রীর প্রতীক। সৌভাগ্যবশত এই প্রতীকটি ঢাকা ইউনিভার্সিটির একটা অ্যাপার্টমেন্ট বা গ্যালারি কোথাও, সেখানে ওরা একটা ওয়ার্কশপ করেছিলেন। সেই ওয়ার্কশপের এটা থিম ছিল এই মৈত্রী। শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে শুনলেন বোলপুরে প্রকৃতি ভবন সম্পর্কে বিশিষ্ট ভাস্কর সুব্রত বসুর সঙ্গে আলাপচারিতা। তাঁর সঙ্গে কথা বললেন আশিস গিরি।